আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো। গার্হস্থ্য বিজ্ঞানের আরেকটি ক্লাস নিয়ে আজকে তোমাদের সামনে আমি হাজির হয়েছি। আমরা গার্হস্থ্য বিজ্ঞানের দ্বিতীয় পত্রের ক বিভাগ পড়ছিলাম। দ্বিতীয় পত্রের ক বিভাগের পঞ্চম অধ্যায় আমাদের চলছিল। পঞ্চম অধ্যায়ের নাম কি ছিল? শিশুর ক্রমবিকাশ। আজকে শিশুর ক্রমবিকাশ অধ্যায় থেকে আমরা যে জিনিসটা পড়ব সেটা হচ্ছে শিশুর প্রতিবর্তী ক্রিয়াসমূহ। প্রতিবর্তী ক্রিয়া এটা এমন একটা বিষয় যা শিশুর মধ্যে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে শুরু হয়। শিশুর ভূমিষ্ঠ হওয়া থেকে 2 মাস সময়কে আমরা বলি নবজাতক কাল। এটা তোমরা জানো যে শিশুর ভূমিষ্ঠ হওয়া থেকে শুরু করে ভূমিষ্ঠ হওয়া থেকে শুরু করে 2 বছর, এই সময়টাকে আমরা নবজাতক কাল বলি। এই ভূমিষ্ঠ হওয়ার পর শিশু পরিবেশের সাথে যে সঙ্গতি বিধান করে, এই সঙ্গতি বিধান করার সময় শিশুর এমন কিছু অন্তর্নিহিত শক্তি ব্যবহার করে যেটাকে প্রতিবর্তী ক্রিয়া হিসাবে বলা হয়। অর্থাৎ সদ্যজাত শিশুর প্রাথমিক প্রতিবর্তী ক্রিয়াই হচ্ছে ওর জীবনী শক্তির পরিচয়। জীবনী শক্তির পরিচয়। তাহলে বলো তো, এটা থেকে কি আমরা বুঝতে পারছি যে জন্মগতভাবে শিশু এমন কিছু শক্তি নিয়ে আসে যা শিশুর অস্তিত্ব টিকিয়ে রাখতে ও সঙ্গতি বিধান করতে সাহায্য করে। এই যে শক্তি, এর মধ্যে অন্যতম শক্তি হচ্ছে প্রতিবর্তী ক্রিয়া। তাহলে সদ্যজাত শিশুর প্রাথমিক প্রতিবর্তী ক্রিয়া যে জীবনী শক্তি পরিচয় বহন করে, এটা বুঝতে পেরেছ? এরপরে যে জিনিসটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে জন্মগ্রহণের পর নবজাতকের বিকাশের মাত্রা ও সক্রিয়তা নির্ণয় করা এবং শিশুর জন্য যে বিশেষ যত্নের প্রয়োজন আছে কিনা সেই ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য কিন্তু চিকিৎসকরা শিশুর প্রতিবর্তী ক্রিয়া নিয়মিত পরীক্ষা করেন। কারণ এই পরীক্ষার মাধ্যমেই বোঝা যায় শিশুর বিশেষ কোনো যত্নের প্রয়োজন আছে না শিশু স্বাভাবিকভাবে তার নতুন জীবনের দিকে এগিয়ে যাচ্ছে। কার্যকারিতার দিক থেকে প্রতিবর্তী ক্রিয়াকে 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অস্তিত্ব ও জীবন রক্ষাকারী প্রতিবর্তী ক্রিয়া। এই প্রতিবর্তী ক্রিয়াগুলো স্থায়ী এবং পুনরাবৃত্তিমূলক। তাহলে এরা স্থায়ী এবং এটা বারবার হতে থাকে, পুনরাবৃত্তিমূলক। ঠিক আছে? এই দুটো জিনিস অস্তিত্ব ও জীবন রক্ষাকারী প্রতিবর্তী ক্রিয়ার বিশেষ বৈশিষ্ট্য। এখন দেখো, এই যে অস্তিত্ব জীবন রক্ষাকারী প্রতিবর্তী ক্রিয়া বলছি, এগুলো নির্দিষ্ট কিছু বিষয়ের মাধ্যমে বোঝা যায়। যেমন নিঃশ্বাস প্রশ্বাস, সে কেমনভাবে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছে, তার ব্রিদিং রিফ্লেক্সটা, অর্থাৎ ভূমিষ্ঠ হওয়ার পরে কিন্তু সদ্যজাত শিশু বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। আবার চোখের পাতা খোলা ও বন্ধ করা, আই ব্লিঙ্কিং রিফ্লেক্স বলে এটাকে। অর্থাৎ আলো ধুলাবালি থেকে চোখকে রক্ষা করার জন্য জন্ম থেকেই স্থায়ী এই ক্ষমতা নিয়ে নবজাতক ভূমিষ্ঠ হয়। এরপরে দেখো, চোখের সংকোচন প্রসারণ, অর্থাৎ বেশি আলোতে চোখ সংকুচিত হয়ে যায় এবং মৃদু আলো হলে প্রসারিত হয় কোনো কিছু দেখার চেষ্টা জন্মগতভাবেই শিশু অর্জন করে। এরপরে হচ্ছে ত্বক। আমরা জানি ত্বক খুব সংবেদনশীল। নবজাতকের ত্বক বেশ সংবেদনশীল, বিশেষ করে গালে স্পর্শ করা মাত্রই সে মাথাটা ঘোরায়, ঠোঁট স্পর্শ করা মাত্রই সে হাঁ করে, অর্থাৎ সে ভাবে তাকে কিছু খাবার দেওয়া হচ্ছে। পায়ের পাতা স্পর্শ করলে সে পাটা সরিয়ে নেয়। এগুলো হচ্ছে সব ত্বক কেমন সংবেদনশীল সেটার রিফ্লেক্স। এবার আসো পরবর্তীটা, সেটা হচ্ছে চোষা। কোনো জিনিস সে শাক করতে শিখে। বাচ্চা খাবার যেভাবে খায় ঠিক তেমনি অন্য কিছু দিলে, আঙুল যদি দাও মুখের কাছে, তাহলে সে সেটা চুষতে চেষ্টা করে। এবং
সব শেষ অস্তিত্ব জীবন রক্ষাকারী প্রতিক্রিয়া হচ্ছে গিলে ফেলা, অর্থাৎ চোষার পর গিলে ফেলা ও সহজাত প্রক্রিয়া। কোনো জিনিস যদি মুখের মধ্যে দেওয়া হয় তাহলে সে চোষার পর সেটা চেষ্টা করে গিলে ফেলতে। এবার আসো আদি প্রতিবর্তী ক্রিয়া কাকে বলে। আদি প্রতিবর্তী ক্রিয়াগুলোর মধ্যে হচ্ছে পায়ের আঙুল সম্প্রসারণ, অর্থাৎ তুমি যদি নবজাতকের পায়ে স্পর্শ করো তাহলে সে আঙুল সম্প্রসারণ করে, এবং 8 মাস থেকে 1 বছরের মধ্যে কিন্তু এই ক্রিয়াটা বিলুপ্ত হয়ে যায়, অর্থাৎ সে আর এই কাজটা করে না। 8 মাস হওয়ার পর তার এই বৈশিষ্ট্যটা বিলুপ্ত হয়ে যায়। এরপরে হচ্ছে হাতে বস্তু ধরা, অর্থাৎ হাতের তালুতে যদি কিছু স্পর্শ করা হয় তাহলে নবজাতক আঙুলটা চেপে ধরে। আঙুল দিয়ে যদি তুমি হাতের তালু স্পর্শ করো তাহলে দেখা যাবে নবজাতক সেই জিনিসটা চেপে ধরে। আর স্বতঃস্ফূর্ত ক্রিয়া 3 থেকে 4 মাস স্থায়ী হয়, 4 মাস পর কিন্তু এটা আর থাকে না। এরপর শিশুর এই ক্রিয়াটা ইচ্ছাধীন, ইচ্ছে করলে করে নয়তো করে না। 3 নম্বর যেটা আছে আলিঙ্গন রূপী প্রতিবর্তী ক্রিয়া, সেটা হলো হঠাৎ যদি শিশু চমকে ওঠে তাহলে নবজাতকের পা উপরে এবং হাত বুকের কাছে টেনে নেয়, অনেক সময় কেঁদে ওঠে। এটা 6 থেকে 7 মাস পর বিলুপ্ত হয়। এরপর যেটা আছে সেটা হচ্ছে হাত পা ছোড়া, অর্থাৎ পানির সংস্পর্শে আসলে নবজাতকের হাত পা ছেড়ে ও দীর্ঘ সময় শ্বাস ধরে রাখে। জন্ম পরবর্তী 6 মাসের মধ্যে এই ক্রিয়াটা আস্তে আস্তে হ্রাস পায়, 6 মাস পর সেটা চলে যায়। এরপর হচ্ছে পদচারণ প্রতিবর্তী ক্রিয়া, অর্থাৎ উঁচু করে ধরলে নবজাতক এমনভাবে পা রাখে মনে হয় যেন সমতল স্থানে সে পা রাখছে, অর্থাৎ স্নায়ুতন্ত্রের বিকাশের সাথে সাথে এই ক্রিয়াটাও বিলুপ্ত হয়ে যাবে, অর্থাৎ সে বুঝতে পারে আসলেই পা তার কিছুর সাথে লেগে আছে না ঝুলে আছে, এই জন্য এটা পরবর্তীতে বিলুপ্ত হয়ে যায়। সব শেষ যেটা সেটা হচ্ছে হাসি, অর্থাৎ জন্ম পরবর্তী সময়ে যখন সে জেগে থাকে বা হালকা ঘুম, অনেক সময় ঘুমের মধ্যেও নবজাতক কিন্তু হেসে ওঠে, মুখভাব এমনভাবে ফুটে ওঠে যে বোঝা যাচ্ছে যে সে হাসছে, হাসিটার তার একটা অন্যতম রিফ্লেক্স। তাহলে এই যে বিষয়গুলো সেইগুলোর মূল বিষয় কিন্তু তার স্নায়বিক উদ্দীপনা, অর্থাৎ সেই স্নায়বিক মস্তিষ্কের অভ্যন্তরীণ যে স্নায়বিক উদ্দীপনা আছে তার কারণেই কিন্তু তার এই হাসি। তাহলে একটা শিশু জন্মের পর বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করবে, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করবে, ফুসফুস কার্যক্রম হবে, কান্নার মাধ্যমে সে তার অস্তিত্ব প্রকাশ করবে, জোরে শব্দ করলে সে চমকে উঠবে। এই বিষয়গুলো কিন্তু কমন বিষয়, ঠিক আছে? এগুলো আমরা সবসময় বাচ্চাদের মধ্যে দেখি, কিন্তু এগুলো তার সুস্থতার কিন্তু নির্দেশ করে, অর্থাৎ শিশু যখন সুস্থ থাকে তখনই সে এই বৈশিষ্ট্যগুলো প্রকাশ করে, বিভিন্ন রকম উদ্দীপকের দিকে সাড়া দেয়, শরীর সঞ্চালিত করে। মনোবিজ্ঞানীগণ কিন্তু নবজাতকের এই আত্মরক্ষামূলক বা সহজাত প্রবৃত্তিগুলোর উপরে অনেক গবেষণা করেছেন এবং বলেছেন এগুলো হচ্ছে ওর সুস্থতার লক্ষণ। এই বিষয়গুলো খুব ভালো করে বুঝবে। প্রতিবর্তী ক্রিয়া সম্পর্কে আমরা জানলাম। এবার আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে শিশুর অঙ্গ সঞ্চালনের ধারা, অর্থাৎ শিশু কিভাবে দৈহিক বিকাশের সাথে সাথে দক্ষতা অর্জন করে সেই বিষয়গুলো আমরা এখন শিখব। অর্থাৎ আমরা জানি কিছু জিনিস, আমরা জানি যে শিশু প্রথমে হামাগুড়ি দেয়, পরে বসে, তারপরে হাঁটে, এভাবে কিন্তু আস্তে আস্তে কি হয় তার যে অঙ্গ সঞ্চালনের ধারা সেটা আবর্তিত হয়। 3টা এলাকা, দৈহিক বিকাশমূলক বিষয়গুলোকে 3টা এলাকার মাধ্যমে প্রকাশ করা হয়। একটা হচ্ছে মস্তক এলাকা, একটা বক্ষ এলাকা, একটা হচ্ছে হাত, বাহু ও পায়ের। এখন দেখো মস্তক এলাকার মধ্যে তার কাজ কি, এখানে সে দৃষ্টি নিয়ন্ত্রণ করে। দৃষ্টি নিয়ন্ত্রণ, তাহলে দৃষ্টি নিয়ন্ত্রণ করলো। দৃষ্টি নিয়ন্ত্রণের পরে সে কি করবে, যখন দৃষ্টি নিয়ন্ত্রণ করা শিখে যাবে তখন হচ্ছে তার বক্ষ এলাকা বা বুক দিয়ে সে চলা শুরু করার চেষ্টা করবে। প্রথমে সেই কাজটা করলো, তারপর বুক দিয়ে সে চলার চেষ্টা করবে। বুক দিয়ে চলার চেষ্টা করে কিভাবে বলো তো, সে উপুর হয়ে যায়, দেখবে উপুর হয়ে বুকের উপরে ভর দিয়ে মাথাটা তোলার চেষ্টা করে। তাহলে দ্বিতীয়টা দৃষ্টি নিয়ন্ত্রণের সাথে সাথে সে মাথা ঘুরানো শিখছে, এখানে মাথা ঘোরানো, এই দুইটা যখন করা শিখে ফেলে এরপরে হচ্ছে সে বুক দিয়ে চলার চেষ্টা করে।
বুক দিয়ে চলা। এরপর হচ্ছে সে হাত, বাহু এবং পায়ের সক্রিয়তা অর্জন করে, আস্তে আস্তে সে এগুলোকেও নিয়ন্ত্রণ করতে চেষ্টা করে। সক্রিয়তা, এই তিনটে কাজ করে। এরপর দেখো যে মাথা নিয়ন্ত্রণ করছে, এই মাথা নিয়ন্ত্রণের বিষয়টাকে কিন্তু একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো। নবজাতকের পেশে কিন্তু দুর্বল থাকে, দেখবে প্রথম থেকে বাচ্চা কোলে নেওয়ার সময় মাথাটা ধরে রাখতে হয়, কারণ সে মাথা নিয়ন্ত্রণ করতে পারে না। এই জন্যে পেছন থেকে হালকা একটা সাপোর্ট রাখতে হয়, তাহলে প্রথমে মাথা নিয়ন্ত্রণ থাকে না। এবং 3 মাস যখন বয়স হয় তখন শিশু মাথা উঁচু করতে পারে, আর 6 মাস বয়সে হচ্ছে সে নিয়ন্ত্রণ করতে পারে। তাহলে 3 মাস মাথা উঁচু করে, আর যখনই তার বয়স হবে 6 মাস, 6 মাসে নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, মনে থাকবে। অর্থাৎ মাথা নিয়ন্ত্রণটা হচ্ছে এমন যে সে 3 মাসে মাথা উঁচু করতে পারবে, আর 6 মাসে হচ্ছে সে মাথাটা নিয়ন্ত্রণ করতে পারবে। এবার আসো উপুর হওয়া। উপুর হওয়ার সময়টা একটু খেয়াল করো। 3 মাস যখন বয়স হয় তখন শিশু হাতের উপর ভর দিয়ে মাথা ও ঘাড় তুলতে পারে। তাহলে 3 মাস হলে মাথা উঁচু করার সাথে সাথে সে কি করতে পারে? ভর দিয়ে মাথা এবং ঘাড় তুলতে পারে। কিন্তু সেই সময় শিশু কি করে জানো? হাতের উপর ভর দেয়, হাতের উপর ভর দিয়ে নেয়। এই জিনিসটা বুঝে নিবে যে হাতের উপর ভর দিয়ে সে মাথাটাকে তুলে ধরতে পারে এবং ঘাড়ও তুলতে পারে। আর 6 মাস যখন বয়স হয় তখন হাতের উপর ভর দিয়ে সে মাথা, ঘাড় এবং বুক উঁচু করতে পারে। তাহলে এই জায়গাটায় শুধু দুটো জিনিস করতে পারছে, একটা হচ্ছে মাথা আর একটা হচ্ছে ঘাড়। ঠিক আছে, এটা মনে থাকবে। ভর দিয়ে মাথা এবং ঘাড় তুলতে পারছে। কিন্তু যখন তার বয়স হবে 6 মাস, ঠিক হাতের উপর ভর দিয়ে সে মাথাও তুলতে পারে, ঘাড়ও তুলতে পারে, আবার বুকটাকেও কিছুটা তুলতে পারে। এই হচ্ছে তার 6 মাস পর্যন্ত উপুর হওয়ার কাহিনী। এবার আসো বসা। সে কখন বসা শুরু করে? এই জিনিসটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। যখন বসা শুরু করে, দেখো যখন বসা শুরু করছে তখন কি হচ্ছে? যখনই বসা শুরু করছে 3 মাস বয়সে সাহায্য নিয়ে তুমি যদি সাপোর্ট দাও তাহলে সে 3 মাস বয়সে কিছুতে একটা ভর দিয়ে বসতে পারবে। এই সময়টাতে তাকে অবশ্যই পিছন দিক থেকে হয় ধরে রাখতে হবে, নয়তো এমন একটা জিনিস দিতে হবে যেটার উপর সে সাপোর্ট দিতে পারে। তাহলে 3 মাসের সময় সাহায্য নিয়ে বসে, সাহায্য ছাড়া কিন্তু বসতে পারে না, সাহায্য নিয়ে বসে। এরপর হচ্ছে 6 মাস। 6 মাসের সময় সে হাতের সাপোর্টে বসতে পারে, হাতের সাপোর্ট নিয়ে বসতে পারে, হাতের সাপোর্ট নিয়ে বসতে পারে 6 মাসের সময়। এরপরে সে কি করবে? 9 থেকে 10 মাস বয়সে সে বসতে পারবে একদম। 9 থেকে 10 মাসে, 10 মাসে হামাগুড়ি দিতে পারে, হামাগুড়ি দেয়। এই হচ্ছে তার বসার দক্ষতা। এবার দেখো তুমি বসার দক্ষতাটা পেয়ে গেলে, এবার দাঁড়ানো। দাঁড়ানো এবং হাঁটা। শিশু হাঁটতে কিন্তু সময় লাগে। প্রথমে সে সোজা হয়ে দাঁড়াতে গেলে একটু টলমলে ভাব থাকে, সোজা হয়ে দাঁড়াতে পারে না। মেরুদণ্ড, কোমর, পায়ের মাংসপেশির দৃঢ়তা এবং শক্তির প্রয়োজন হয়। সেই জন্যে একটু সময় নিয়ে শিশু হাঁটা শুরু করে। প্রথমে যে জিনিসটা করবে শিশু সেটা হচ্ছে 6 মাস বয়সে সাহায্য নিয়ে পায়ে অল্প সময়ের জন্য ভর দিয়ে দাঁড়াতে পারে। তাহলে প্রথমে 6 মাস থেকে শুরু হলো ওর কাজ। সেটা হচ্ছে কি করবে? অল্প সময়ের জন্য দাঁড়ায়। অল্প সময়ের জন্য দাঁড়ায়। এরপরে যেটা আছে সেটা হচ্ছে 9 মাসে সে কিছু ধরে হাঁটতে চেষ্টা করে। যখন 9 মাস বয়স, 9 মাসে ধরে দাঁড়াতে পারে। 9 মাসে ধরে দাঁড়াতে পারছে, 12 মাসে মোটামুটি হাঁটা শিখে যায়। হাঁটা
শেখে আর 15 মাসে হাঁটতে পারে। একদম পুরোপুরিভাবেই সে 15 মাসে হাঁটতে পারে। এই হচ্ছে তার হাঁটার দক্ষতা। এবার যেটা আছে সেটা হচ্ছে হাতের ব্যবহার। তোমরা জানো যে একটা নবজাতক শিশু সে নিজে কিন্তু তার হাত মুষ্টিবদ্ধ করতে পারে। যখন সে প্রথম জন্ম নিচ্ছে নবজাতক হিসেবে, তখন তার হাতটা মুষ্টিবদ্ধ থাকে। 2 থেকে 3 মাসের সময় হাতে সঞ্চালন করতে পারে বা খেলা করে। 6 মাসের সময় শিশু কোনো জিনিস ধরতে পারে, আর 9 মাসে আঙুল এবং হাতের তালু ব্যবহার করতে পারে। তাহলে ধারাবাহিকতাটা কেমন? ধারাবাহিকতাটা হচ্ছে প্রথমে 2 থেকে 3 মাস সেই সময় সে হাত সঞ্চালন করতে পারবে, আর 6 মাসে থাবা দিয়ে ধরতে পারবে, আর 9 মাস বয়সে আঙুল এবং হাতের তালু ব্যবহার করতে পারবে। এই হচ্ছে মোটামুটিভাবে শিশুর অঙ্গ সঞ্চালনের ধারা। এবার আসো পরবর্তী, অর্থাৎ শিশু যখন অঙ্গ সঞ্চালন করতে পারে তখন তার আস্তে আস্তে দ্রুত বৃদ্ধি পেতে থাকে। এই জিনিসটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। যখন শিশু নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে তখন শিশু মোটামুটিভাবে সব কিছুর জন্য তৈরি। অর্থাৎ এই বয়সটার পর যে বয়সটা শুরু হয় সেটাকে বলা হয় অতি প্রাক শৈশব, অর্থাৎ বেবিহুড। এই বেবিহুডের সময় শিশুর দৈহিক বিকাশ বেশ দ্রুত আগাতে থাকে। এই দৈহিক বিকাশের বিষয়টা জানার আগে আমাদের কিছু জিনিস জানা উচিত। এই রেঞ্জটা কখন? অর্থাৎ 2 সপ্তাহ থেকে 2 বছর। বেবিহুড বা অতি প্রাক শৈশব, এটা হচ্ছে 2 সপ্তাহ থেকে 2 বছর। এবার দৈহিক বিকাশ বলতে কি বোঝায়? এই সময়ের বিকাশটা কেমন? এটা খুব সুন্দরভাবে বুঝতে হবে এই কারণে যে আমরা এটা একটা দ্রুত পরিবর্তনের সময়, অর্থাৎ শিশু এই সময় কি হয়? দ্রুত বৃদ্ধি পায়, দ্রুত বৃদ্ধি পায়। 6 মাসে দ্বিগুণ, 1 বছরে 3 গুণ। অর্থাৎ এখানে এই জিনিসটাই মনে রাখা দরকার। 1 বছর 6 মাসে জন্মের সময় যা ওজন ছিল জন্মের দ্বিগুণ। এটা তো বুঝতে পেরেছ যে 6 মাসে হচ্ছে জন্মের ওজনের দ্বিগুণ, আর 1 বছরে হচ্ছে 3 গুণ। কত দ্রুত বৃদ্ধি পাচ্ছে বুঝতে পেরেছ? এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে যে জন্মের সময় একটা শিশু যা ওজন নিয়ে জন্মায় 6 মাসে তার সেই ওজনের দ্বিগুণ হয়ে যায় এবং 1 বছরে হয় 3 গুণ। এটা মনে রাখবে, তাহলে তোমাদের দ্রুত বৃদ্ধির বিষয়টা বুঝতে সুবিধা হবে। এবার আসো দৈহিক গড়ন। দৈহিক গড়নগুলোকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ছিপছিপে গড়ন, আরেকটা হচ্ছে নাদুস নুদুস, আরেকটা হচ্ছে বলিষ্ঠ। অর্থাৎ খেয়াল করো, যখন বলছে যে ছিপছিপে, ছিপছিপে বলতে কি মনে হচ্ছে? একটু শুকনা, ঠিক না? মনে হচ্ছে যে কৃশকায় শিশু, হাড় সরু, পেশি ও চর্বির অভাব, ঠিক আছে? আর যখন বলছে নাদুস নুদুস অর্থাৎ একটু স্থূলকায়, চর্বির অংশ বেশি। আর বলিষ্ঠ বলতে কিন্তু অন্য জিনিস বোঝায়, অর্থাৎ স্বাস্থ্যবান শিশু, হাড় এবং পেশির গঠন সুদৃঢ় থাকে। এই 3টা জিনিস বুঝবে যে ছিপছিপে বলতে বোঝায় হাড় সরু। এটা না হলে ছিপছিপে হবে না, কিন্তু হাড় সরু হতে হবে। সরু হলে সেই শিশুটাকে ছিপছিপে মনে হয়। আর নাদুস নুদুস যদি হয় তাহলে বুঝবে স্থূলকায়, অর্থাৎ স্থূলকায়। স্থূলকায় শিশুর চর্বির অংশ বেশি থাকবে। আর বলিষ্ঠ গড়ন মানে হচ্ছে গড়ন হচ্ছে সুদৃঢ়, এটা মনে রাখবে। সুদৃঢ় অর্থাৎ স্বাস্থ্যবান শিশু, হাড় এবং পেশির গড়ন সুদৃঢ় থাকে। এবার আসো অস্থি এবং পেশি, এ দুটো কেমন হয়? 2 বছর বয়স থেকেই কিন্তু হাড়ের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। তাহলে শুরু হচ্ছে কখন? 2 বছরে।
2 বছরের থেকে হচ্ছে হাড়ের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে, সংখ্যা বৃদ্ধি পায়। ঠিক আছে, এরপরে কি হবে, কিভাবে বৃদ্ধি পায় জিনিসগুলো একটু বোঝো। আঠালো যে কলাগুলো আছে সেই কলাগুলো ধীরে ধীরে খনিজ পদার্থ এর মধ্যে সঞ্চিত হতে থাকে। যখনই ধীরে ধীরে খনিজ পদার্থ সঞ্চিত হয় এবং পরবর্তীতে সেটা শক্ত হাড়ে পরিণত হয়, এভাবেই হচ্ছে অস্থি এবং পেশির গঠন বাড়তে থাকে। মাথার উপরে যে নরম অংশটা আছে 2 বছর বয়সে সেটা শক্ত হয়ে যায়। এবং শিশুর এখানে যে জিনিসটা হচ্ছে, এক হচ্ছে প্রথমে শক্ত হাড়ে পরিণত হচ্ছে, এটা মনে রেখো, শক্ত হাড়ে পরিণত হয়, হাড়ে পরিণত হয়। তারপর মাথা শক্ত হয়, মাথার নরম অংশ, নরম অংশ শক্ত হয়। আর পেশি তন্ত্র পরিপক্ক, তখনও কিন্তু শিশুর পেশিতন্ত্র বেশ অপরিপক্ক থাকে, অপরিপক্ক থাকে, পেশিতন্ত্র তখনও পরিপক্ক হয় না। এরপরে আসো সঞ্চালনমূলক বিকাশ। এই সঞ্চালনমূলক বিকাশটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, কারণ শিশু ভেদে কিছুটা তারতম্য লক্ষ্য করা যায়। শিশুর বয়স বৃদ্ধির সাথে সাথে নতুন নতুন যে সঞ্চালনমূলক বিকাশগুলো লক্ষ্য করা যায়, এটা আবার এক শিশু থেকে আরেক শিশুতে কিছু পার্থক্য হয়। কেমন কিছু কিছু জিনিস বলি তোমাদের, তাহলে বুঝবা। যেমন 1 মাস বয়সে সে কোলের উপর বসালে হেলান দিয়ে বসার চেষ্টা করে, পিছন দিকে হেলান দেয়, হেলান দেওয়ার অভ্যাস হয় কখন? 1 মাস বয়সে হেলান দেওয়ার অভ্যাস হয়। 2 মাস বয়সে শিশু ঘাড় অল্প শক্ত হয়, তো সেই সময় ঘাড় শক্ত হলে কি হবে, 3 মাস বয়সে হাত দিয়ে বস্তু ধরতে পারে। তাহলে তুমি 1 মাসে হেলান দিচ্ছে, দ্বিতীয় মাসে কি করছে দেখো, দ্বিতীয় মাস সেটা হচ্ছে ঘাড় শক্ত হচ্ছে, ঘাড় শক্ত। এরপরে যেটা হবে সেটা কি বলতো, 3 মাসে যাও, 3 মাসে বস্তু ধরতে পারে, বস্তু ধরতে পারে। 4 মাসে কি করে, 4 মাসে সাহায্য নিয়ে বসে, 6 মাসে চেয়ারে বসতে পারে, 4 মাসে সাহায্য লাগে, সাহায্য, আর 6 মাসে বসতে পারে। বুঝতে পেরেছ? তাহলে এই জিনিসগুলো আস্তে আস্তে কিন্তু কি হচ্ছে, সে তার দক্ষতাটা বাড়ছে, পেশি সঞ্চালনগুলো বেড়ে যাচ্ছে। এবার 4 মাসের পর কি করবে দেখো, 7 মাসে যাও, 7 মাসে সে একা বসে, একা বসে। 8 বা 9 মাসে সাহায্য নিয়ে দাঁড়ায়, এরপর যখন তার বয়স 10 হবে, 10 মাসে হামাগুড়ি দেয়। 10 মাসে যদি হামাগুড়ি দেয়, 14 থেকে 15 মাসে কিন্তু সে একা একা হাঁটতে পারে। 10 মাসে হামাগুড়ি দেয়, এরপর 10 থেকে 12 মাস বয়সে কোনো জিনিস ধরে হাঁটার বা দাঁড়ানোর চেষ্টা করে। 13 মাস বয়সে সে সাহায্য ছাড়া হাঁটতে পারে, এবং 15 মাস বয়সে সে একা হাঁটে। এই যে তার অতি প্রাক শৈশব, এই অতি প্রাক শৈশব হচ্ছে তার সঞ্চালনমূলক বিকাশ শেষ হয়ে গেল। বুঝতে পেরেছ? তাহলে এরপরে আমরা যে জিনিসগুলো পড়ব সেইগুলো হচ্ছে যে শিশুর শারীরিক বিকাশ, যেগুলো আমরা দেখতে পাচ্ছি, ধরতে পারছি, এগুলো ছাড়া অন্য আরও বিকাশ আছে। সেগুলো কি? মানসিক বিকাশ, সামাজিক বিকাশ, তার যে আবেগিক বিকাশ, কোনো কিছু বোঝার ব্যাপার, এবং ভাষার বিকাশ। এই বিকাশগুলো হচ্ছে এই অন্যান্য বিকাশের সাথে সাথেই কিন্তু এই ধরনের বিকাশগুলো চলতে থাকে। তাহলে এবার আসো, মানসিক বিকাশ বলতে কি বোঝায়?
মানসিক বিকাশ বলতে বোঝায় শিশুর আচার আচরণ এবং কথা। আচার আচরণ, ঠিক আছে, এগুলো পরিবর্তন। আচার আচরণের পরিবর্তন কীভাবে হবে? শিশু যখন জন্মগ্রহণ করে তখন তার স্নায়ুতন্ত্র দুর্বল থাকে, পরিবেশে কোনো উদ্দীপকের প্রতি সাড়া দিতে পারে না। মস্তিষ্কের যে স্নায়ু কোষ সেটা বিকাশের ফলে মানসিক দক্ষতা বৃদ্ধি পায়। তাহলে প্রথমে হচ্ছে আমি জানছি যে মস্তিষ্কের স্নায়ু কোষ, এই স্নায়ু কোষ যখন বিকাশপ্রাপ্ত হবে, বিকাশ পাচ্ছে, তখন শিশুর মধ্যে মানসিক ক্ষমতা বৃদ্ধি পায়। মানসিক ক্ষমতা বৃদ্ধি পায়। এবার আসো সামাজিক। সামাজিক বিষয়টা কি? শিশুর বিকাশে কিন্তু একটা সুস্থ সামাজিক পরিবেশ খুব বেশি গুরুত্বপূর্ণ। সামাজিক বিকাশ বলতে বোঝায় যে সামাজিক যে চাহিদা, একটা নির্দিষ্ট বয়সে একটা শিশুর কাছ থেকে সমাজ যে আচরণ আশা করে সেই ব্যাপারে অভ্যস্ত হওয়া, অর্থাৎ সামাজিক রীতিনীতিতে অভ্যস্ত হওয়া। জন্মের পর সে নির্দিষ্ট দৈহিক চাহিদা পূরণের মাধ্যমে আস্তে আস্তে সামাজিকভাবে প্রতিক্রিয়াশীল হয়ে ওঠে। তাহলে এখানে সামাজিক চাহিদা অনুযায়ী আচরণ, ঠিক আছে? প্রথমটাই হচ্ছে সামাজিক চাহিদা অনুযায়ী আচরণ। কেমন বলো? সামাজিক চাহিদা অনুযায়ী আচরণ কি? 2 মাস থেকেই কিন্তু এটা শুরু হয়ে যায়। চাহিদা অনুযায়ী আচরণ, এটাই হচ্ছে সামাজিক বিকাশ। 2 মাস বয়সে শিশু কি করে? তার মাকে চিনতে পারে। 2 মাস থেকেই কিন্তু শুরু হয়ে গেল তার এই বোঝাটা। 2 মাস বয়স থেকে শুরু হয়। এরপর 4 থেকে 5 মাস বয়সে পরিচিত ব্যক্তি আর অপরিচিত ব্যক্তি চিনতে পারে। 4 থেকে 5 এই সময়টাতে পরিচিত ও অপরিচিত শনাক্তকরণ করতে পারে। এবার দেখো 6 থেকে 7 মাস, ঠিক আছে? 6 থেকে 7 মাসে কি করবে শিশু? মায়ের ভাবভঙ্গি, মায়ের মেজাজ, এগুলো বুঝতে পারে। মজার ব্যাপার না? মায়ের মেজাজ বোঝে সে। মা রাগ না খুশি, এই বিষয়গুলো বুঝতে পারে। 9 থেকে 10 মাস বয়সে সে অন্যের স্বরধ্বনি বা অঙ্গ ভঙ্গি নকল করার চেষ্টা করে। তাহলে 9 থেকে 10 মাসে শিশু দুষ্ট হয়ে যায়, বুঝছো? অর্থাৎ নকল করা শুরু করে। কারো স্বরধ্বনি এই বললে সেটা সে আবার একটুখানি অঙ্গভঙ্গি দিয়ে সেটা বোঝায় যে সেটা বুঝতে পেরেছে। 13 থেকে 14 মাস বয়সে অন্য শিশুর প্রতি আগ্রহ হয়। 13 থেকে 14 মাসে অন্য শিশুর প্রতি আগ্রহ হয়। অন্য শিশুর প্রতি আগ্রহ। এরপর 18-19 মাস বয়স হলে সে মোটামুটি খেলা শুরু করে সবার সাথে। 18 থেকে 19 মাস খেলতে পারে, অন্যের সাথে খেলে। এই হচ্ছে তার সামাজিক বিকাশ। এইবার আসো আবেগিক বিকাশ। আবেগিক বিকাশ বলতে কি বোঝায়? তার অনুভূতির যে বিকাশটা হচ্ছে সেটা তার জীবনকে বৈচিত্র্যময় করে। এই অনুভূতির বিকাশটাই আসলে আবেগিক বিকাশ। অন্যের প্রতি তার যে বন্ধন, শিশুকে সেই বন্ধনটা সুখী করে তোলে। আবেগ প্রকাশের ক্ষেত্রে অভিব্যক্তি ফুটে ওঠে, হাসি, কান্না, এগুলো ভালোভাবে বোঝা যায়। এই বিষয়গুলোই হচ্ছে আবেগিক বিকাশ। তাহলে জন্মের পর যে তার প্রথম একটা উত্তেজনা অর্থাৎ কান্না, সেটা হচ্ছে তার প্রথম আবেগ। কান্নাটা হলো তার প্রথম আবেগ, মনে থাকবে। কান্নার মাধ্যমে সে তার অবিমিশ্র উত্তেজনাটা প্রকাশ করে। এরপরে আসো পরবর্তী সময়, অর্থাৎ 3 মাস। 3 মাসে সে কি করে দেখো? 3 মাসে পরিতৃপ্তি লক্ষ্য করা যায়। 3 মাসে তার পরিতৃপ্তি বোঝা যায়। 3 থেকে 6 মাসের মধ্যে ভয়। 3 থেকে 6 মাস
সেই সময় সে ভয়, ক্রোধ এগুলো প্রকাশ করে, ভালোবাসার প্রতিফলন দেখায়। 6 থেকে 7 মাস এই সময়টাতে শিশু দুঃখ, ভীতি এগুলো প্রকাশ করে, ক্রোধ প্রকাশ করে। ঠিক আছে? এরপরে হচ্ছে পৃথকভাবে ধরা পড়ে এটা। 1 বছরে হচ্ছে আনন্দ উল্লাস। 1 বছর হলে ওর আনন্দ উল্লাস এগুলো পৃথক হয়, সব বোঝা যায়। এরপরে হচ্ছে 18 থেকে 19 এই সময়টা কিন্তু হিংসা এবং রাগ প্রকাশ করে। বুঝতে পেরেছো? 1 বছরের পর 18 থেকে 19 মাস, 18 থেকে 19 মাস সেই সময় কিন্তু সে কি করে বলো তো? রাগ প্রকাশ করে। রাগ অর্থাৎ শিশু বোঝানোর চেষ্টা করবে যে শিশু রাগ হয়েছে। বুঝতে পেরেছ? অর্থাৎ ওর রাগটা ও প্রকাশ করবে। এই হচ্ছে ওর আবেগিক বিকাশ। এরপরে আর যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে ওর ভাষার বিকাশ। শিশু শুধুমাত্র নিজের মধ্যে আবেগ চেপে রাখতে পছন্দ করে না, সে সেই আবেগ অন্যের কাছে তুলে ধরতে চায়, অন্যকে বোঝাতে চায় যে সে কোন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, এটা বলতে চায়। তা আমরা জানি যে ভাষা একটা যোগাযোগের অন্যতম মাধ্যম। এই ভাষার যে প্রথম ধাপ সেটা হচ্ছে মুখ দিয়ে কোনো ধ্বনি বা শব্দ বা অঙ্গভঙ্গির মাধ্যমে সেটা অন্যের সাথে একটা ভাবের আদান প্রদান করা। 1 থেকে 24 মাস পর্যন্ত শিশুর ভাষা বিকাশের 4টা ধাপ আছে। 1 থেকে 24 মাস পর্যন্ত 4টা পর্যায়, এটা মনে রাখবে। 4টা পর্যায় আছে। একটা হচ্ছে কান্না, আরেকটা হচ্ছে ব্যাবলিং, আরেকটা হচ্ছে আকার ইঙ্গিত, আরেকটা হচ্ছে অর্থবোধক শব্দ। কান্নাটা তো শিশুর প্রথম শব্দ। শিশু কখন কান্না করে বলো তো? ক্ষুধা পেলে, কষ্ট হলে, ক্ষুধা, কষ্ট এগুলো কিন্তু শিশু কান্নার মাধ্যমে প্রকাশ করে। এরপর হচ্ছে ব্যাবলিং। ব্যাবলিং হচ্ছে অর্থহীন শব্দের পুনরাবৃত্তি। 2 থেকে 3 মাসের মধ্যেই শুরু হয় এটা। 2 থেকে 3 মাস সময় থেকেই ব্যাবলিং শুরু করে। আর 7 থেকে 8 মাস বয়সে এটা একটু উচ্চারণের সাথে সাথে মিলে যায়। 7 থেকে 8 মাসে সে কি বলে? মনে করো দাদা, এরকম বাবা, নানা এসব উচ্চারণ করার চেষ্টা করে। এরপর হচ্ছে আকার ইঙ্গিত। 12 থেকে 13 মাস বয়সে শিশু বিভিন্ন রকম শব্দ উচ্চারণের চেষ্টা করে। কোনো কিছু পছন্দ হলে হাত বাড়িয়ে দেয়, কোলে ওঠার জন্যে চেষ্টা করে, কোনো জিনিস পছন্দ না হলে মুখটা ঘুরিয়ে নেয়। এই আকার ইঙ্গিতের মাধ্যমে